আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ রয়েছ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একাদশ, দ্বাদশ ও অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের জন্য প্রযোজ্য। এটি অন্যান্য ইয়ারের জন্য গুরুত্বপূর্ণ। অতএব সকলেই এই বিষয়টি মনোযোগ দিয়ে শোনার বা দেখার চেষ্টা করবে। তাহলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চল বা ভেরিয়েবল। তাহলে প্রথমে আমরা জেনে নিই চল বলতে কি বুঝি। ডেফিনেশন অফ ভেরিয়েবল। চলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভেরিয়েবল। চলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভেরিয়েবল। এই চল একটি বৈজ্ঞানিক শব্দ যার অর্থ হচ্ছে চলনশীল বা পরিবর্তনশীল অবস্থা। সুতরাং শাব্দিক অর্থে পরিবর্তনশীল গুণ বা বৈশিষ্ট্যই হচ্ছে চল। তাহলে শাব্দিক অর্থে আমরা কি বলতে পারি? পরিবর্তনশীল গুণ বা বৈশিষ্ট্যই হলো চল। তাহলে চলের উদাহরণগুলি কি কি? চলের উদাহরণ আসতে পারে ব্যক্তির বুদ্ধি, ব্যক্তির বয়স এবং ব্যক্তির স্বাস্থ্য। এছাড়া আলোর তীব্রতা, শব্দের তীব্রতা এবং বস্তুর ওজন ইত্যাদি চলের উদাহরণ হতে পারে। পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল। ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য এবং পারিপার্শ্বিক উপাদানগুলোর পরিবর্তনের ফলে ব্যক্তির আচরণেও পরিবর্তন দেখা যায়। কি হয় দেখো, ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যগুলি কি কি? উদাহরণে আমি যেগুলি বলেছিলাম সেগুলি হচ্ছে ব্যক্তির বুদ্ধি, বয়স এবং স্বাস্থ্য। এবং তার পারিপার্শ্বিক উপাদানগুলি কি কি? আলোর তীব্রতা, শব্দের তীব্রতা এবং বস্তুর ওজন। পারিপার্শ্বিক উপাদান এগুলির পরিবর্তনের ফলে ব্যক্তির আচরণেও পরিবর্তন দেখা যায়। যে তোমরা বলো তো, বুদ্ধির পরিবর্তন হলে ব্যক্তির আচরণের পরিবর্তন হবে। অনুরূপভাবে বয়সের পরিবর্তন হলেও ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। আবার স্বাস্থ্যের পরিবর্তন ঘটলেও ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। কিভাবে? দেখো, যে একজন ব্যক্তির, ছোট একটি শিশু তার বুদ্ধি দ্বারা যে কাজটি করবে, একজন বয়স্ক ব্যক্তি কি সেই কাজটি করবে না। সেক্ষেত্রে তার আচরণের পরিবর্তন অবশ্যই ঘটবে। আবার আলোর তীব্রতা, যদি আমি পারিপার্শ্বিক উপাদান দেখি, আলোর তীব্রতা, শব্দের তীব্রতা, বস্তুর ওজন। কোথাও যদি কোনো বিকট বা জোরে শব্দ হয়, সেই জায়গায় কি কেউ থাকতে পারবে? বা তার ব্যথা অনুভূত হবে, তার আচরণের পরিবর্তন ঘটবে। আবার একদম কম শব্দ হলেও সে শুনতে পারবে না, সেক্ষেত্রেও তার আচরণের পরিবর্তন ঘটবে। অর্থাৎ পৃথিবীতে যা কিছু রয়েছে এবং যা কিছু পরিবর্তনশীল সবকিছুই হচ্ছে চল। মনোবিজ্ঞানীদের ভাষায় এই সমস্ত পরিবর্তনশীল বৈশিষ্ট্য, উপাদান এবং আচরণকে চল বলা হয়। অতএব সংক্ষেপে আমরা বলতে পারি যা কিছু পরিবর্তনশীল বা যাকে পরিবর্তন করা যায় সেগুলি হচ্ছে চল। এই চল সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা আমি বলছি। যেমন জন সিরাজ 1984-এ বলেছেন, Scientists call any measurable dimension of the world that varies over time a variable. অর্থাৎ বিজ্ঞানীগণ পৃথিবীর যে কোনো পরিমাপযোগ্য বিষয় যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে চল বলে। আবার ওয়াইনি এবং হোয়াইটেন 1989-এ কি বলেছেন দেখো, ভেরিয়েবল ইন এ স্টাডি আর এনি মেজারেবল conditions, events, characteristics or behaviors that are controlled or observed. অর্থাৎ চল হলো এমন এক ধরনের বৈশিষ্ট্য, গুণ বা অবস্থা যা একই পরিপ্রেক্ষিতে ঘটনার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অর্থে পরিবর্তিত হয়ে থাকে। তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা একটি কথায় আসতে পারি চলের সংজ্ঞার ক্ষেত্রে, মানে পরিবর্তনশীল যে কোনো বৈশিষ্ট্য বা পরিবর্তনশীল যে কোনো কিছুই চল, মানে যাকে পরিবর্তন করা যায়। তাহলে পরিবর্তনশীল গুণ বা বৈশিষ্ট্যই হচ্ছে চল। আশা করি চলের সংজ্ঞা বুঝতে পেরেছ। এখন আসবো চলের প্রকারভেদ, কাইন্ডস অফ ভেরিয়েবলস বা টাইপ অফ
ভেরিয়েবলস। তাহলে চলের প্রকারভেদে যাই। এখন আমরা করব হচ্ছে চলের প্রকারভেদ, কাইন্ডস অফ ভেরিয়েবলস। চলকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়। চলকে কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অনির্ভরশীল চল। এক নাম্বার কি? অনির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। 2 হচ্ছে নির্ভরশীল চল। 2 হচ্ছে নির্ভরশীল চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। 3 হচ্ছে মধ্যবর্তী চল। মধ্যবর্তী চল বা ইন্টারভেনিং ভেরিয়েবল। 4 নাম্বার হচ্ছে বাহ্যিক চল। বাহ্যিক চল বা এক্সট্রানিয়াস ভেরিয়েবল। তাহলে চলকে কয়টি ভাগে ভাগ করা যায়? চলকে 4টি ভাগে ভাগ করা যায়। অনির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নির্ভরশীল চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, 3 নাম্বার হচ্ছে মধ্যবর্তী চল বা ইন্টারভেনিং ভেরিয়েবল, 4 নাম্বার হচ্ছে বাহ্যিক চল বা এক্সট্রানিয়াস ভেরিয়েবল। তাহলে প্রথমে আমরা আলোচনা করব অনির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে অনির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এ। অনির্ভরশীল চল কি? পরীক্ষণকারী পরীক্ষণ পাত্রের আচরণের উপর যে চলের প্রভাব লক্ষ্য করেন তাই হলো অনির্ভরশীল চল। মনোবিজ্ঞানের ভাষায়, কিসের ভাষায়? মনোবিজ্ঞানের। মনোবিজ্ঞানের ভাষায় অনির্ভরশীল চল হলো প্রাকৃতিক উদ্দীপক যা ইন্দ্রিয় সমূহের উপর আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়। তাহলে কি? দেখো এখানে মনোবিজ্ঞানের ভাষায় কি বলছে? অনির্ভরশীল চল হলো প্রাকৃতিক উদ্দীপক যা ইন্দ্রিয় সমূহের উপর আলোড়ন সৃষ্টি করতে সক্ষম। এজন্য মনোবিজ্ঞানীগণ অনির্ভরশীল চল হিসাবে শব্দ, আলোক রশ্মি, বিদ্যুৎ প্রবাহ ইত্যাদিকে ব্যবহার করে। এই অনির্ভরশীল চলকে আবার উদ্দীপক চল, নিরপেক্ষ চল এবং পরীক্ষণ চল নামে অভিহিত করা হয়। তাহলে কি কি চল? দেখো এই অনির্ভরশীল চলকে উদ্দীপক চল এবং কি নিরপেক্ষ চল এবং পরীক্ষণীয় চল। তাহলে এই অনির্ভরশীল চলকে কি কি চল হিসাবে চিন্তা করা হয়? দেখো উদ্দীপক চল, নিরপেক্ষ চল এবং পরীক্ষণীয় চল। কখনো যদি পরীক্ষায় প্রশ্নে আসে যে উদ্দীপক চল বলতে কি বুঝো, তার মানে সেটি হচ্ছে অনির্ভরশীল চল। আবার নিরপেক্ষ চল বলতে কি বুঝো, আসলেও সেটা অনির্ভরশীল চল। এবং পরীক্ষণীয় চল বা বলতে কি বুঝো, আসলেও সেটা আমরা অনির্ভরশীল চল বলবো। তোমরা অনেক ক্ষেত্রে এই বিষয়টি ভুল করে থাকো। নিরপেক্ষ চল বললে তোমরা নির্ভরশীল চলকে বুঝে থাকো বা পরীক্ষণীয় চল বললে তোমরা সেই বিষয়টি বুঝো না। তাহলে অনির্ভরশীল চলকে 3টি নামে অভিহিত করা যায়। কি কি? উদ্দীপক চল, নিরপেক্ষ চল এবং পরীক্ষণীয় চল। তাহলে অনির্ভরশীল চলের সংজ্ঞাটা আমি আরেকটু সহজ করে বলি। যে চল অন্য চলের উপর প্রভাব বিস্তার করে সেই চলকে পরিবর্তিত করে কিন্তু নিজে পরিবর্তিত হয় না, সেই চলকে অনির্ভরশীল চল বলে। অর্থাৎ পরীক্ষণীয় পরিস্থিতিতে যে চল অন্য চলের উপর প্রভাব বিস্তার করে সেই চলটিকে পরিবর্তিত করে কিন্তু নিজে পরিবর্তিত হয় না, তাকেই অনির্ভরশীল চল বলে। যেমন ধরো এখানে আমি বলছি যে আমরা যখন ক্লাসরুমে থাকি
বা তোমাদেরকে পড়াই। এখন তো অনলাইনে ক্লাস নিচ্ছি, কিন্তু ধরো ক্লাসে আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সময় আমি যখন বলবো যে এই বিষয়টি লিখো, তোমরা লিখবে। আমি যখন বলবো এখন লেখা বন্ধ করো, শোনো, তখন তোমরা শুনবে। তাহলে এই ক্ষেত্রে কি, আমি অনির্ভরশীল চল, অর্থাৎ আমি তোমাদেরকে যা বলছি তোমরা সেটাই করছো, মানে আমি তোমাদেরকে পরিবর্তিত করছি কিন্তু নিজে পরিবর্তিত হচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে কি অনির্ভরশীল চল। তাহলে দেখো, কোনো পরীক্ষণে যার প্রভাব দেখতে চায়, মানে কোনো পরীক্ষণে যখন যার প্রভাবটা দেখতে চাবে সেটি হচ্ছে অনির্ভরশীল চল। তাহলে আমরা শিক্ষণের উপর যদি পুরস্কারের প্রভাব দেখতে চাই, তাহলে এই ক্ষেত্রে অনির্ভরশীল চল কি বলো তো তোমরা? শিক্ষণের উপর পুরস্কারের প্রভাব যদি আমরা দেখতে চাই, তাহলে এক্ষেত্রে অনির্ভরশীল চল কোনটি হবে? হ্যাঁ, অনির্ভরশীল চল পুরস্কার হবে, কারণ পুরস্কারের ফলে কি শিক্ষণটা পরিবর্তিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে কোন বিষয়টি শিক্ষণটাকে পরিবর্তিত করছে? পুরস্কার। তাহলে পুরস্কারটা হচ্ছে অনির্ভরশীল চল, মানে যে চল অন্য চলটিকে পরিবর্তিত করে, পুরস্কারটা শিক্ষণকে পরিবর্তিত করছে, সেজন্য পুরস্কার হচ্ছে অনির্ভরশীল চল। এই অনির্ভরশীল চল নিয়েও বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এই ক্ষেত্রে ওয়াইনি এবং হোয়াইটেন 1989 একটি সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটি হলো, an independent variable is a condition or event that an experimental varies in order to see its impact on another variable. অর্থাৎ একটি অনির্ভরশীল চল হলো এমন একটি শর্ত বা ঘটনা যা একজন পরীক্ষণকারী পরিবর্তন করে অন্য চলের উপর প্রভাব লক্ষ্য করে। এক্ষেত্রে দেখো, অনির্ভরশীল চল যখন আমরা ব্যবহার করব বা কোনো পরীক্ষণে অনির্ভরশীল চল ব্যবহৃত হবে, তখন সেই পরীক্ষণ পাত্রদেরকে কয়টি ভাগে ভাগ করা যায়? সেই পরীক্ষণ পাত্রদেরকে দুইটি দলে বিভক্ত করতে হবে। অর্থাৎ আমরা দেখো যে কোনো একটি পরীক্ষণের ক্ষেত্রে যখন অনির্ভরশীল চল প্রয়োগ করা হবে, তখন সেই পরীক্ষণ পাত্রদেরকে দুটি দলে বিভক্ত করা হয়। একটি হচ্ছে পরীক্ষণ দল, বা যাকে আমরা বলবো এক্সপেরিমেন্টাল গ্রুপ, আর 2 নাম্বার হচ্ছে নিয়ন্ত্রিত দল, যাকে আমরা বলবো কন্ট্রোল গ্রুপ। তাহলে এখানে পরীক্ষণ দলকে কয়টি ভাগে ভাগ করা হয় অনির্ভরশীল চলের ক্ষেত্রে? দুইটি ভাগে। একটি হচ্ছে পরীক্ষণ দল, আরেকটি হচ্ছে নিয়ন্ত্রিত দল, মানে এক্সপেরিমেন্টাল গ্রুপ, আরেকটি হচ্ছে কন্ট্রোল গ্রুপ। তাহলে এক্সপেরিমেন্টাল গ্রুপ কি? যে চলের উপর বা যে দলের উপর তোমার অনির্ভরশীল চলের প্রভাব লক্ষ্য করা হয়। তাহলে পরীক্ষণ দল কি? পরীক্ষণ দলটি হচ্ছে যে দলের উপর অনির্ভরশীল চলের প্রভাব লক্ষ্য করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে এই পরীক্ষণ দলটি বিশেষ কিছু মানে ব্যবস্থা তারা পেয়ে থাকে, মানে বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে হচ্ছে পরীক্ষণ দল। আচ্ছা, তাহলে নিয়ন্ত্রিত দল কি? নিয়ন্ত্রিত দল হচ্ছে যে দল পরীক্ষণের ক্ষেত্রে মানে অনির্ভরশীল চলের ক্ষেত্রে তেমন কোনো বিশেষ সুযোগ বা সুবিধা পায় না। যেমন ধরো যে এটা তো হচ্ছে যে দলের উপর অনির্ভরশীল চলের প্রভাব লক্ষ্য করা হয়, আর নিয়ন্ত্রিত দল হচ্ছে যে দলের উপর অনির্ভরশীল চলের প্রভাব লক্ষ্য করা হয় না, এবং এরা তেমন বিশেষ কোনো সুবিধা বা সুযোগ পায় না। এই দলকেই বলে নিয়ন্ত্রিত দল। তাহলে এক্ষেত্রে যদি আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টি আরো ক্লিয়ার করব পরবর্তী সময়ে, এই যে অনির্ভরশীল চল নিয়ে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাই কি চল? নির্ভরশীল চল। তাহলে পরবর্তীতে আমরা ব্যাখ্যা করব কোন চল? নির্ভরশীল চল। অনির্ভরশীল চল আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নির্ভরশীল চল। বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখন আমরা আলোচনা করব হচ্ছে নির্ভরশীল চল নিয়ে। তাহলে নির্ভরশীল চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? অনির্ভরশীল চল প্রয়োগের ফলে ব্যক্তির আচরণের যে পরিবর্তন ঘটে তাকে নির্ভরশীল
চল বলে। তাহলে অনির্ভরশীল চলের সাথে নির্ভরশীল চলের কম্পেয়ার করে দেখি কি বোঝা যায়। অনির্ভরশীল চল কি? অনির্ভরশীল চল হচ্ছে পরীক্ষণ পরিস্থিতিতে যে চল অন্য চলের উপর প্রভাব বিস্তার করে সেই চলকে পরিবর্তিত করে কিন্তু নিজে পরিবর্তিত হয় না, তাকে অনির্ভরশীল চল বলে। তাহলে নির্ভরশীল চল কি? পরীক্ষণ পরিস্থিতিতে যে চল অন্য চলের দ্বারা প্রভাবিত হয়ে পরিবর্তিত হয় তাকে নির্ভরশীল চল বলে। তাহলে একটি উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে বলছি সহজ করে। যেমন ধরো আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি। আলো যদি তীব্র হয় অর্থাৎ আলোর তীব্রতা যদি বৃদ্ধি পায় তাহলে কোনো উদ্দীপককে আমরা কি দেখতে পারবো, সহজেই দেখতে পারবো। আর আলোর তীব্রতার যদি হ্রাস ঘটে তাহলে আমরা উদ্দীপকটিকে ভালো করে দেখতে পারবো না। তাহলে এক্ষেত্রে আলোর যে উদ্দীপকের মানে আলোর যে তীব্রতা এটি কি? এটি হচ্ছে অনির্ভরশীল চল। এবং এই যে দেখতে পারা এবং না পারা সেটি কি? নির্ভরশীল চল। কারণ এই আলোর তীব্রতাটার উপরে নির্ভর করছে দেখা বা না দেখা। ঠিক আছে, তাহলে আরেকটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো যে একটি কবিতা তুমি যতবার আবৃত্তি করবে তত বেশি মুখস্থ হবে। তাহলে এক্ষেত্রে এই কবিতাটির আবৃত্তি করার উপরে কি মুখস্থ, এই যে যতবার আবৃত্তি করছো ততবার তোমার কবিতাটি আরো ভালোভাবে মুখস্থ হচ্ছে। তাহলে মুখস্থের পরিমাণটাই হচ্ছে এক্ষেত্রে নির্ভরশীল চল। এই নির্ভরশীল চল নিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার ভেতরে ওয়াইনি এবং হোয়াইটেনের সংজ্ঞাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ওয়াইনি এবং হোয়াইটেন 1989-এ একটি সংজ্ঞা প্রদান করেছেন, সেটি হচ্ছে the dependent variable is the variable that is thought to be affected by the manipulation of the independent variable। অর্থাৎ নির্ভরশীল চল হলো সেই চল যা অনির্ভরশীল চল প্রয়োগের ফলে প্রভাবিত হয় বলে মনে করা হয়। তাহলে আশা করছি যে নির্ভরশীল চল বলতে কি বুঝো সেটা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই মধ্যবর্তী চল। মধ্যবর্তী চল বা ইন্টারভেনিং ভেরিয়েবল। 3 নম্বর হচ্ছে মধ্যবর্তী চল বা ইন্টারভেনিং ভেরিয়েবল। মধ্যবর্তী চল বা ইন্টারভেনিং ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? অনির্ভরশীল চল ও নির্ভরশীল চলের মধ্যে সম্পর্ক স্থাপন করে যে চল তাকে মধ্যবর্তী চল বলে। অর্থাৎ অনির্ভরশীল চলের সাথে নির্ভরশীল চলের মধ্যে এই দুটির মধ্যে সম্পর্ক স্থাপনকারী চলটি হচ্ছে মধ্যবর্তী চল। একে অন্তর্বর্তী চলও বলা হয়ে থাকে। এই চলকে বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না, শুধুমাত্র অবস্থান আছে বলে ধরে নেওয়া হয়। যেমন ধরো অনির্ভরশীল চলকে আমরা বাইরে থেকে পর্যবেক্ষণ করতে পারি, নির্ভরশীল চলকে আমরা বাইরে থেকে পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু এই মধ্যবর্তী চলকে আমরা বাইরে থেকে পর্যবেক্ষণ করতে পারি না, কিন্তু এর একটি অবস্থান আছে বলে আমরা ধরে নিতে পারি। যেমন ধরো একটি উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে বলছি। বাবা মায়ের ভালোবাসার সম্পর্কের দরুন সন্তানের উপযোজন ভালো হয়। বিষয়টি কি? দেখো, বাবা মার ভালোবাসার সম্পর্কের দরুন সন্তানের উপযোজন ভালো হয়। তাহলে এক্ষেত্রে অনির্ভরশীল চল কি তোমরা বলো তো? বাবা মায়ের ভালোবাসা। এবং নির্ভরশীল চল কি? সন্তানের উপযোজন। তাহলে এই যে বাবা মায়ের ভালোবাসার যে সম্পর্কটা, এর জন্য সন্তানের উপযোজন ভালো হওয়ার কারণটা কি? সন্তান বাবা মায়ের সেই সম্পর্কটা দেখে সে আশাবাদী হয়, এবং আশাবাদী হওয়ার ফলে তার কি হয়? উপযোজনটা ভালো হয়। তাহলে এই ক্ষেত্রে এই যে বাবা মায়ের ভালোবাসা এবং সন্তানের উপযোজন, এই দুইটার ভেতরে সন্তানের যে আশাবাদ, এটি কি দুইটিকে একত্রে করে রাখছে। তাহলে এই ক্ষেত্রে আশাবাদ বা সন্তানের যে আশাবাদী হওয়ার যে প্রবণতা বা আশাবাদী হওয়ার যে কারণ, এটি হচ্ছে মধ্যবর্তী চল।
তাহলে বুঝতে পেরেছো। এক্ষেত্রে আমি আরেকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে বলছি। যেমন ধরো যে কোনো একটি পরীক্ষা তুমি দুজন ব্যক্তির উপরে নিবে। একজনকে তুমি দেখা গেল যে পরীক্ষা নেয়ার 10 ঘন্টা পূর্বে খাবার দিয়েছিলে, বা কোনো একজন ব্যক্তিকে ধরো একটি কবিতা মুখস্থ করতে দিলে, সেক্ষেত্রে তাকে 10 ঘন্টা পূর্বে খাবার দিয়েছো, খাবার দিয়ে তাকে বলেছো কবিতাটি মুখস্থ করতে। আর একজন ব্যক্তিকে 1 ঘন্টা আগে খাবার খাইয়ে তাকে কবিতাটি মুখস্থ করতে দিলে, এক্ষেত্রে কার মুখস্থের পরিমাণ ভালো হবে বলো তো? যে 10 ঘন্টা আগে খেয়েছিল সে, না 1 ঘন্টা আগে যে খেয়েছিল সে? নিশ্চয়ই 1 ঘন্টা আগে যে খেয়েছিল সে, কারণ তার ভিতরে ক্ষুধার কোনো প্রেষণা থাকবে না এবং তার কবিতাটি মুখস্থ করার প্রেষণা তার ভিতরে কাজ করবে। আর 10 ঘন্টা আগে যে খেয়েছিল তার ভিতরে কি ক্ষুধার প্রেষণাটি কাজ করবে, তার ভিতরে কবিতা আবৃত্তির প্রেষণাটি বা কবিতাটি মুখস্থ করার প্রেষণাটি বেশি কাজ করবে না, কারণ সে ক্ষুধার্ত। তাহলে এই ক্ষেত্রে প্রেষণাটি হচ্ছে মধ্যবর্তী বা অন্তর্বর্তী চল। এই মধ্যবর্তী চলেরও বিভিন্ন মনোবিজ্ঞানী সংজ্ঞা প্রদান করেছেন, তবে এই ক্ষেত্রে মান এবং তার সঙ্গীদের 1974-এ যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সেই সংজ্ঞাটি হচ্ছে intervening variable is an event inferred to occur within the organism between the stimulation and response in such a way as to determine or influence the response। অর্থাৎ মধ্যবর্তী চল হলো দেহের মধ্যে তৈরি হওয়া উদ্দীপনা এবং প্রতিক্রিয়া গত এমন একটি বিষয় যার দ্বারা প্রতিক্রিয়া নির্ধারিত অথবা প্রভাবিত হয়। এই মধ্যবর্তী চল দুই ধরনের, একটি হচ্ছে মনস্তাত্ত্বিক চল আর দুইটি হচ্ছে শারীরবৃত্তীয় চল। তাহলে একটি কি মনস্তাত্ত্বিক চল, দুই হচ্ছে শরীর বা শারীরতাত্ত্বিক চল। তাহলে এক্ষেত্রে দেখো মধ্যবর্তী চল কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে মনস্তাত্ত্বিক চল, আরেকটা হচ্ছে শারীরতাত্ত্বিক চল। মনস্তাত্ত্বিক চলকে সাইকোলজিক্যাল ভেরিয়েবল বলে আর শারীরতাত্ত্বিক চলকে ফিজিওলজিক্যাল ভেরিয়েবল বলা হয়। তাহলে মনস্তাত্ত্বিক চলগুলি কি? মনস্তাত্ত্বিক চল হচ্ছে বুদ্ধি, প্রেষণা, চিন্তন, আবেগ, ব্যক্তিত্ব ইত্যাদি। আর শারীরতাত্ত্বিক চলগুলি কি? বয়স, লিঙ্গ এবং শারীরিক ও স্বাস্থ্যগত অবস্থা। তাহলে আশা করি তোমরা মধ্যবর্তী চল বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন চলে যাই বাহ্যিক চল বা এক্সট্রানিয়াস ভেরিয়েবল। তাহলে আমরা যেটি আলোচনা করব 4 নাম্বার, সেটি হচ্ছে বাহ্যিক চল বা এক্সট্রানিয়াস ভেরিয়েবল। বাহ্যিক চল বা এক্সট্রানিয়াস ভেরিয়েবল। বাহ্যিক চল বলতে আমরা কি বুঝি? বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব হয় তাকে বাহ্যিক চল বলা যেতে পারে। এটি পরিবেশগত চল নামেও পরিচিত। তাহলে কি বাহ্যিক চলটা কি? বাহ্যিক চল হচ্ছে যে বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব হয় মানে সৃষ্টি হয় তাকে বাহ্যিক চল বলে। একে পরিবেশগত চলও বলা হয়ে থাকে। নির্ভরশীল চল ব্যতীত অন্যান্য চল যেগুলো কোনো না কোনো উপায়ে নির্ভরশীল চলকে প্রভাবিত করতে পারে সেগুলি হলো বাহ্যিক চল। অর্থাৎ নির্ভরশীল চল ব্যতীত অন্যান্য যে কোনো চল যা নির্ভরশীল চলের উপর প্রভাব বিস্তার করে নির্ভরশীল চলকে পরিবর্তিত করতে পারে সেটি হচ্ছে বাহ্যিক চল। তাহলে বাহ্যিক চলগুলি কি? যেমন গন্ডগোল, আলো, তাপ, ব্যক্তির উপস্থিতি ইত্যাদি। যেমন ধরো যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, হঠাৎ এখন কি হলো? কারেন্ট চলে গেল, মানে আলো চলে গেল, তাহলে কি ঠিক অন্ধকার হয়ে যাবে? তাহলে আমার এই ক্লাসটা নেওয়া হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে এখানে আলোর এই যে চলে যাওয়া, হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া, সেটি কি? একটি বাহ্যিক চল।
বা হঠাৎ করে হতে পারে মানে একটা বিকট একটা শব্দ আসলো বা জোরে একটা আওয়াজ হলো, তখন কি হতে পারে? আমি থেমে যেতে পারি। তাহলে এই ক্ষেত্রে এই যে শব্দটা, সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে বাহ্যিক চল। এই বাহ্যিক চলেরও বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এক্ষেত্রে ওয়াইনি এবং হোয়াইটেনের সংজ্ঞাটা বিশেষভাবে উল্লেখযোগ্য। ওয়াইনি এবং হোয়াইটেন বলেছেন, extraneous variable are any variables other than the independent variable that seems likely to influence the dependent variable in a specific study. অর্থাৎ বাহ্যিক চল হলো অনির্ভরশীল চল থেকে আলাদা চলসমূহ যাদের নির্দিষ্ট গবেষণায় নির্ভরশীল চলের উপর প্রভাব বিস্তার করতে দেখা যায়। বাহ্যিক চলকে আমরা যত ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের পরীক্ষণের ফলাফল তত বেশি নির্ভুল এবং যথার্থ হবে। তাহলে আশা করছি তোমরা এই 4টি চলই ভালো করে বুঝতে পেরেছো। তাহলে আমি একটি উদাহরণ দিব, যেই উদাহরণের ভেতরে এই 4টি চলেই রয়েছে, তোমরা সেটি আমাকে বলবে। যেমন ধরো, আমি তোমাদেরকে একটি উদাহরণ দিচ্ছি যে একজন ব্যক্তি সে রাস্তায় গাড়ি চালাচ্ছে। আমরা কি জানি? আমরা জানি যে লাল, সবুজ এবং হলুদ, রেড, গ্রিন এবং ইয়েলো 3টি লাইট জ্বলার ক্ষেত্রে রেড লাইট যখন জ্বলবে তখন আমরা গাড়িটা থামিয়ে দিব, এবং গ্রিন যখন লাইটটা জ্বলবে তখন আমরা গাড়ি স্টার্ট করব। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে একজন গাড়ি চালক, সে গাড়ি চালাচ্ছে, যখন সে রেড লাইটটা দেখলো তখন সে গাড়িটা স্টপ করে দিল, এবং যখন গ্রিন লাইটটা দেখলো তখন সে গাড়ি চালানো স্টার্ট করলো। তাহলে এই ক্ষেত্রে আমাকে বলো তো, এই যে এই দুইটার ক্ষেত্রে যে গাড়ি চালানো এবং লাইটটা দেখে, যে গ্রিন এবং রেড লাইট দেখে যে গাড়ি চালানো বা মানে থামালো, এই ক্ষেত্রে অনির্ভরশীল চল এবং নির্ভরশীল চল কোনগুলি? এই যে রেড এবং গ্রিন, ইয়েলো, এই 3টি লাইট, এই লাইট 3টি কি? অনির্ভরশীল চল। এবং এই যে ব্যক্তির গাড়ি থামানো এবং ব্যক্তির গাড়ি স্টার্ট করা, সেটি কি? সেটি হচ্ছে নির্ভরশীল চল। কারণ এই লাইট বা আলোগুলার উপরে নির্ভর করছে তার গাড়ি থামানো বা চালানো। তাহলে এখানে মধ্যবর্তী চল কি? মধ্যবর্তী চল কি? সেই ব্যক্তির চিন্তা বা ক্ষমতা, সে কখন গাড়ি চালাবে এবং কখন গাড়ি স্টপ করবে। এই 2টি চলের মাঝখানে সমন্বয়কারী ব্যক্তিটি কে? যিনি গাড়ি চালক। অর্থাৎ গাড়ি চালকের ক্ষেত্রে তার বুদ্ধি, তার বয়স, তার লিঙ্গ ইত্যাদি বিষয় হচ্ছে মধ্যবর্তী চল। কারণ সে বুদ্ধি দিয়ে কখন গাড়ি চালাবে, কখন গাড়ি থামাবে সেটি চিন্তা করবে, এবং তার বয়স, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সে গাড়ি চালক হতে পারবে, তার লিঙ্গ, তার অর্থনৈতিক অবস্থা ইত্যাদি বিষয়গুলি হচ্ছে তার মধ্যবর্তী চল। আচ্ছা, এই তো গেল অনির্ভরশীল চল, নির্ভরশীল চল আর মধ্যবর্তী চল। এবং দেখা গেল যে সে গাড়ি চালানোর মাঝখানে হঠাৎ একজন ব্যক্তি চলে আসলো এবং দেখা গেল যে গাড়িটি দুর্ঘটনায় সম্মুখীন হলো। তাহলে এক্ষেত্রে এই যে ব্যক্তির চলে আসাটা, এটি কি চল? এটি হচ্ছে বাহ্যিক চল। মানে নির্ভরশীল চল ব্যতীত বাইরের অন্য যে কোনো চল যখনই নির্ভরশীল চলের উপর প্রভাব বিস্তার করে নির্ভরশীল চলকে পরিবর্তিত করে, তখনই সেটি হচ্ছে বাহ্যিক চল। অর্থাৎ যখনই ব্যক্তিটি চলে আসবে তখনই কি হবে? গাড়িটি হয়তো থেমে যাবে বা দুর্ঘটনার সম্মুখীন হবে। এই যে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার ফলে কি এখানে বাকি সব গাড়িগুলি এলোমেলোভাবে চলাফেরা করবে। তাহলে এই যে এলোমেলোভাবে চলাচল করছে, এটি নির্ভর করছে কি? ওই ব্যক্তিটির মানে হঠাৎ করে ব্যক্তিটির উপস্থিতির জন্য। তাহলে বুঝতে পেরেছো যে এই ব্যক্তিটির হঠাৎ করে আগমনটাই হচ্ছে বাহ্যিক চল। তাহলে এক্ষেত্রে অনির্ভরশীল চল, নির্ভরশীল চল, মধ্যবর্তী চল এবং বাহ্যিক চল, আমি মনে করছি যে এই চলগুলি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। কারণ এই চলগুলি তোমাদের খুবই প্রয়োজন। যদি বুঝে না থাকো আমাকে জানাবে, আমি আবারও ভালো করে বুঝিয়ে দিব। তাহলে আজ এই পর্যন্তই।
পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফিজ।